আমরা 24 ঘন্টা একসাথে থাকি, সব জায়গায় সব সময় সব সময় সব জায়গায়, সব বিয়ের পর থেকেই। বিয়ের পর থেকে 24 ঘন্টা একসাথে থাকি, 23 ঘন্টা না, কিন্তু আমরা 24 ঘন্টা একসাথে থাকি। এটা একটা অসম্ভব ব্যাপার, আপনি বাংলাদেশে এটা পাবেন না। রহস্যটা কি? রহস্যটা হলো, ধরেন রাত্রে একসাথে ঘুমাইলাম, দুইজনেই একসাথে ঘুমাবো, মিনিমাম 12টা, উপরে 12:30 একটা, ঘুম থেকে উঠবো 7টার সময়। ওইটা আগে দুইজনেই হাঁটতে যেতাম রমনা পার্ক, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা, আসতাম, নাস্তা করতাম, গোসল টোসল করার পরে কোর্টে চলে যেতাম বিকাল 5টা, দুজন একসঙ্গে একসাথে, এর মধ্যে কোনো গ্যাপ নাই, পাশাপাশি সিটে বসে। একটু থামাতে হবে যে বাচ্চারা যখন ছোট ছিল তখন। কোনটা? তখনও তখনও তো বাচ্চাদের জন্য আমার শাশুড়ি থাকতো। আচ্ছা আচ্ছা, সাপোর্ট ছিল, একদম স্ট্রং সাপোর্ট ছিল। হ্যাঁ, আমার দুইজন কাজের, আমাদের, আমি কাজের লোক বলি না, সহকর্মী ছিল, আমাদের সাহায্যকারী ছিল। আমি কাউকে কাজের লোক বা নৌকা ভাই আমার, তাকে আমি মাঝি বলি না, সেও আমার সন্তান। আমি সেই কারণে বলছি যে এই 24 ঘন্টা একসাথে থাকি, একদম 23 ঘন্টা না, কিন্তু একসাথে, কিন্তু সিট দুইটা। আপনি আমার চেম্বার গেলে দেখবেন পাশাপাশি 2টা সিট, সবাই আমাদের বাড়িতে যাচ্ছি দুইজন একসাথে, রাত্রে কোথাও যাচ্ছি দুইজন এক, এর বাইরে কিছু না। এইটা পাবেন না বাংলাদেশে। এক, 2 নম্বর হলো খুবই কম, খুব বিরল। 2 নম্বর হলো, আপনি যে কথাটা আমাকে বলছেন, আমি রাজনীতিতে কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ এই উদ্দেশ্যে আমি আসি নাই। আমার উদ্দেশ্যটা একজন লোকে তৈরি করছে, একদল লোকে। তখন আমাদের গ্রামটা, জয়সিদ্ধি যে গ্রামটা, এটা হিন্দু অধ্যুষিত গ্রাম ছিল, এবং অনেক লেখাপড়া হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে তেমন ছিল না। আমি তাদের এমনও ছিল যে আন্দামানে নির্বাসিত কোনো লোক কলকাতায় লেখাপড়া করার সময় হয়ে গেছিলেন, পরে গ্রামে আসছে, ওই গ্রামে আনন্দমোহন বসুর বাড়ির লোক তারা। তাদের কাছ থেকে আমি শিখছি দেশকে ভালোবাসতে হয়। আমি কার্ল মার্কস একটা নাম আমি জানতাম না, কিন্তু আমি কিন্তু 60 সনে কার্ল মার্কস একজন লোক ছিল, উনি সমাজতন্ত্র বলতেন সব সমান, এটা আমার স্যারের কাছ থেকে জানলাম, গণেশচন্দ্র রায়। এবং দেশকে ভালোবাসা, দেশের জন্য যে ওটা আমার যে, মানে আমার যে অ্যাটিচিউডটা তৈরি হলো, এটা কিন্তু ছাত্রলীগ হওয়ার আগে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান সবাই এক আল্লাহর সৃষ্টি, এক স্রষ্টার সৃষ্টি। এই জিনিসগুলো কিন্তু আমি ছাত্র লীগের রাজনীতি করার আগের থেকে আমার মনে আইসা পড়ছে। আমাদের পরিবারে কিন্তু সব আমাদের ভাব গড়ে যাইতেছে, কে হিন্দু মুসলমান, কে কামার, কে কুমার, কে ঘোষ, কে সূত্রধর, এটা কোনো পার্থক্য নাই, কে মুসলমান, সব একসাথে আমরা। আমার মনেই হয় না রাম জীবনে কে রহিম, কে সুকুমার, সব মানুষ। আমার এটা মনেই হয় না কোনো সময়। আমার বাড়ি এখন দেখে একটা হিন্দু ছেলে, আজকে 7 বছর যাবত সেই থাকে আমার বাড়িতে, আমার মনে হয় না যে একটা হিন্দু ছেলে আমার বাড়িতে থাকে। ওইগুলো আমরা এইরকমই ছিলাম। তারপরে আমি ছাত্রলীগ আওয়ামী লীগে আসলাম একজন মানুষকে দেখে, 26শে সেপ্টেম্বর 1964 সন। হঠাৎ শুনলাম মাইক মারতেছে, শেখ মুজিবুর রহমান বক্তৃতা করবে, বঙ্গ শার্দুল তার নাম, নট বঙ্গবন্ধু। আমার বাবা আওয়ামী লীগ সেই সূত্রে প্রীতি ছিল, গেলাম কিশোরগঞ্জের রংমহল সিনেমা হলে। আইয়ুব খান ঘরোয়া রাজনীতি দিচ্ছে, বাইরে কোনো জনসভা করে ঘরোয়া। সেইখানে 100 লোকের মধ্যে একটা লোককে দেখলাম, সাদা হাওয়াই শার্ট এবং প্যান্ট পরা, ব্যাক ব্রাশ করা, 6 ফুটের উপর লম্বা একজন লোক, ওইটা বক্তৃতা করলো। আমি গান গাইতাম স্কুল কলেজে, পাকসার জমিন সাদবাদ, কি সোয়ারে হাসিন সাদবাদ, কিচ্ছুই বুঝতাম না। আমি শুনলাম ওই লোকটা আমার সামনে দাঁড়াই, যে এইখানে দাঁড়ায় বক্তৃতা করতেছেন, আমরা বাঙালি, বাংলাকে শোষণ করতেছে আইয়ুব খান, মুনায়েম খান। এই বাংলা এবং বাঙালি দুইটা কথা আমি শুনলাম প্রথম এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ওই দিন। এরপর থেকেই যে বাংলা আর বাঙালি শুরু হয়েছে আমার জীবনে, এই জাতীয়তাবাদের রাজনীতি। তারপরে সমাজতন্ত্রের শিক্ষাটা আসছে আমার আরো পরে। বক্তৃতাটা আমি শিখছি প্রথমত একজন কমিউনিস্ট নেতার বক্তৃতা শুনে আমার মনে হইলো আমার বক্তৃতা করতে হবে। এটা 66-67 সনে, তার নাম বিখ্যাত আইয়ুব রেজা চৌধুরী, কিন্তু খুব জমিদারের সন্তান, খুব গরিব অবস্থায় মারা গেছেন। আমি কোনোদিন তার দল করে আইয়ুব রেজা চৌধুরী সাংঘাতিক বক্তৃতা করতেন।
তারপরে বক্তৃতা করতেন বাংলাদেশে, তো কেউ জানেই না। এখন সৈয়দ নজরুল ট্যাপ রেকর্ডের মতো বক্তৃতা করতেন। এমনি নেতা হয়েছে, ঘন্টার পর ঘন্টা পল্টন ময়দানে মানুষ হাত তুললে বলতেছে, হাজার হাজার মানুষ বক্তৃতা করেন, শুনতে চাই। রাত্র 8টা পর্যন্ত পল্টন ময়দানে সৈয়দ নজরুল বক্তৃতা করতেছে। সৈয়দ নজরুল ইসলাম বক্তৃতা শুনছি। আপনি সেই ছাত্র নেতা নূরে আলম সিদ্দিকী, তাদের বক্তৃতা শুনিয়া সেই আরো অনেক লোক যারা বক্তৃতা করতে পারতো। ইভেন ওই যে আমার মাঝে মধ্যে আমি যে চিৎকার করে কথাটা বলি, খামোশ, এটা হলো মৌলানা ভাসানীর কথা। এই বক্তৃতাটা শুনছি আমি 1968 সনে, মৌলানা ভাসানী। এই বক্তৃতা আমাকে কেউ একজনে শেখায়, ওই যে বঙ্গবন্ধুর সেই গলায় রেজা চৌধুরী, তারপরে সৈয়দ নজরুল ইসলাম, এই যে নূরে আলম সিদ্দিকী। জি, আপনি অনুসরণ করেছেন। অনুসরণ করে করে আমার মনে হয়েছে এবার একটু আপনাকে